নমস্কার সবাইকে। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিসকাশন করব। ঠিক আছে? সবাইকে জানাই স্বাগত আমার বৈদিক জ্যোতিষ বিজ্ঞান পাঠশালা চ্যানেলে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে আরও অনেক নতুন নতুন আপডেট নিয়ে আমি আবার আসব। তো অনেকে অনেক প্রশ্ন করে, তার মধ্যে একটা প্রশ্ন আজকে আমি আলোচনা করছি যে দাদা আমরা কি করে জানতে পারবো যে আমি বা অন্য কেউ কী করে জানতে পারবে যে ব্যক্তি কোন গণে জন্মগ্রহণ করেছে। আমরা জানি গণ তিন প্রকার, একটা কি দেবগণ, নরগণ, রাক্ষসগণ বা দেবাড়িগণ। তো এটা আমরা কি করে জানতে পারবো, এটা অনেকেরই প্রশ্ন থাকে, যারা জানে না তাদের জন্য আজকে বলে দিই। যারা, এবার আমরা আলোচনায় ফিরে যাই, যারা এই জন্মছকটাকে দেখতে জানে, যারা জন্মছক দেখতে জানে, মোটামুটি দেখতে জানে, যারা ভালো দেখতে জানে তাদের ব্যাপারটা আলাদা, তাদেরকে বলবো যে প্রত্যেকটা গ্রহ একটা নক্ষত্রের আন্ডারে কাজ করে। ঠিক আছে? আর যারা দেখতে জানে না তারা কিভাবে দেখবে সেটা আমি এটা শেষ করে পরে বলছি। ঠিক আছে? আগে যারা দেখতে জানে তাদেরটা নিয়ে বলে নিই, যারা দেখতে জানে না তাদেরটা আমি পরে বলছি। ওকে, তো প্রত্যেকটা গ্রহ একটা নক্ষত্রের আন্ডারে কাজ করে। ঠিক আছে? আন্ডারে থাকে। এই টোটাল আমাদের রাশি হয় 12টা। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশটা রাশি হয়, 12টা রাশি। আর আমাদের নক্ষত্র আছে কটা? নক্ষত্র তো আমরা জানি 27টা আছে। ঠিক আছে? 27টা নক্ষত্রকে আমরা যদি 12টা দিয়ে ভাগ করি তাহলে কী হবে? 2.25 আসছে। এই 2.25 বা সোয়া দুটো নক্ষত্র প্রত্যেকটা রাশির মধ্যে থাকে। ঠিক আছে? প্রত্যেকটা রাশির মধ্যেই সোয়া দুখানা করে নক্ষত্র, অর্থাৎ 3খানা নক্ষত্র টাচ থাকে। ঠিক আছে? দুটো ফুল আর একটা 25% থাকে। ঠিক আছে? এটা নিয়ে আমরা আরও অ্যাডভান্স লেভেলে গিয়ে আলোচনা করব। আমার ক্লাসে যারা থাকে তারা মোটামুটি জানে, তাদেরকে দেখানো হয়েছে। তো আমরা আলোচনায় ফিরে যাই। তো প্রত্যেকটা গ্রহ একটা করে নক্ষত্রের আন্ডারে থাকে। যেমন এখানে সূর্য, শুক্র, ঠিক আছে, বুধ, চন্দ্রমা, রাহু, প্রত্যেকেই একটা করে নক্ষত্রের আন্ডারে থাকবে, এটাই নিয়ম। ঠিক আছে? প্রত্যেকে একটা নক্ষত্র থাকবে। তো এইবার এই নক্ষত্রগুলোর মধ্যে চন্দ্রমা যে নক্ষত্রের মধ্যে অবস্থান করবে সেটাই তার জন্ম নক্ষত্র। আমি আবার রিপিট করছি, চন্দ্রমা যে নক্ষত্রের মধ্যে অবস্থান করবে সেটাই তার জন্ম নক্ষত্র। ঠিক আছে? চন্দ্রমা তাহলে কোন নক্ষত্রে অবস্থান করেছে সেটা দেখতে গেলে চলে যেতে হবে কোথায়? নক্ষত্রদের লিস্টে, মানে গ্রহদের স্থিতি। এই স্থিতির মধ্যে গেলে আমরা দেখতে পাবো এই যে জন্মছক যার আছে, এটা কার, যাই হোক এবিসিডি যারই হোক, এখানে চন্দ্রমা অবস্থান করেছে কোথায়? মীন রাশিতে অবস্থিত, কিন্তু উত্তর ভাদ্রপদ। ঠিক আছে? উত্তর ভাদ্রপদ বলে একটা নক্ষত্রের জন্মগ্রহণ করেছে। এই যে এই নক্ষত্রের পাশে যে নাম্বারগুলো আছে, এগুলো হচ্ছে তাদের পদের নাম্বার। প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে পদ হয়। ওকে, এই যে এখানে যেমন এই 4-এর ওপরে আর কোনো ম্যাক্সিমাম নাম্বার নেই, 4টে করে পদ হয়। ম্যাক্সিমাম হচ্ছে 4 নাম্বার পর্যন্ত যাবে, এই জন্য 4 নাম্বার ম্যাক্সিমাম এখানে, রাইট। তো আমরা আবার আলোচনায় যাই। চন্দ্রমা যে নক্ষত্রে অবস্থান করে সেটাই তার জন্ম নক্ষত্র হয়ে গেল। এইবার এই জন্ম নক্ষত্র অনুযায়ী ব্যক্তি কে কী গণ হবে সেটা ডিসাইড করা হবে। আর যারা দেখতে জানেন না, যারা এই ছক দেখতে জানেন না, যাদের বাড়িতে জন্মকুষ্টি রয়েছে, ঠিক আছে, যাদের বাড়িতে জন্মকুষ্টি করা আছে তাদের প্রত্যেকের কুষ্টিতে এটা লেখা থাকবে যে চন্দ্রমা কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, মানে জন্মগ্রহণকালীন চন্দ্রমা কোন নক্ষত্রে ছিল সেটাই তার জন্ম নক্ষত্র। যেমন লেখা থাকে না যে রাশি, লগ্ন, নক্ষত্র, এগুলো লেখা থাকে। ঠিক আছে? এই নক্ষত্র তাহলে দেখে নিতে হবে যে কার কী নক্ষত্র। এবিসিডি যার যেটা হতে পারে, কোনো ব্যাপার না। যে এনার যেমন উত্তর ভাদ্রপদ আছে, তো সবার যে উত্তর ভাদ্রপদ হবে সেটা কোনো ব্যাপার নয়। তার কারো ধনিষ্ঠা হতে পারে, অশ্বিনী, ভরণী, কৃতিকা, মূলা, হাবি হিসাবে অনেক কিছু হতে পারে। কারো শ্রবণা হতে পারে, কারো পুষ্যা হতে পারে, এটা পুণ্য নয়, এটা পুষ্যা হতে পারে। তারপরে কি হস্তা হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে? তা চন্দ্রমা যে রাশি, মানে যে নক্ষত্র অবস্থান করবে সেটাই তার জন্ম নক্ষত্র হলো। এটুকু আমাদের ক্লিয়ার। যারা দেখতে জানে তাদেরটাও ক্লিয়ার হলো, যারা দেখতে জানে না তাদেরটাও ক্লিয়ার হলো। ঠিক আছে? এইবার আমরা যে তাদের দেখব কী করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি কারো মনের মধ্যে প্রশ্ন আসে যে এই গণগুলোর ভূমিকা কী, ঠিক আছে, এই গণগুলো কী আসলে, ঠিক আছে। তো প্রথমেই আমরা বললাম কি, যে নক্ষত্র অনুযায়ী ব্যক্তির গণ ডিসাইড হয়, অর্থাৎ নক্ষত্রদের 3টে গুণ থাকে, এই গুণ অনুযায়ী মানে গণ হয়। ঠিক আছে? সত্যগুণ, রজগুণ আর তমগুণ। ওকে, শতগুণ হয়, মানে সত্যগুণ যারা আছে তাদেরকে দেবগণ বলে,
ঠিক আছে, রজগুণ তারা হচ্ছে নরগণ, আর হচ্ছে তমগুণে যারা হয় তারা দেবগণ বা রাক্ষসগণ হয়। এইবার তাহলে কোন গণ ভালো কোন গণ খারাপ, এটা নিয়ে অনেক মিথ আছে, অনেক প্রবলেম আছে, ঠিক আছে, অনেক সমস্যা আছে। অনেকে মনে করে দেবগণ মানে একেবারে দেবতা, রাক্ষসগণ মানে রাক্ষস, আর নরগণ মানে মানে মানুষ। এরকম নয়, ঠিক আছে, প্রত্যেকটা গণের আলাদা বিশেষত্ব আছে। ঠিক আছে, দেবগণ যারা আছে তাদের মধ্যে কী হয়, শতগুণ বেশি, মানে ওরা সাত্ত্বিক আহার করতে পছন্দ করেন, ঠিক আছে, সমাজকে কিছু দিয়ে যেতে পছন্দ করেন, ঠিক আছে, ওনাদের মধ্যে ভোগ বিলাসের প্রকোপটা কম আছে। যেমন আমাদের দেবতারা কি করেন, যে আমাদের পৃথিবীকে সবসময় কি করে, সুজলা সুফলা রাখার জন্য নানা প্রকারে তাদের যে সমস্ত থাকে তারা কার্যকলাপ করতে থাকে। নরগণ যারা আছে তারা কি হয়, একটু ভোগ পছন্দ করেন, ঠিক আছে, তারা রজগুণে আসক্ত থাকে, তো তারা ভোগকে পছন্দ করে, তার পরিশ্রমী হয়, পরিশ্রম করে নিজের ভোগ সাধনাকে কন্টিনিউ করে, ঠিক আছে। তার দেবতারা সৃজন করছে, নরগণ সেটাকে কি করছে, সৃজনও করছে আবার, এবং ভোগও করছে, ঠিক আছে, তারা নষ্ট করছে না। আচ্ছা, আর যারা দেবারিগণ আছে তারা কি প্রকৃত অর্থে রাক্ষস হলো না, তারা কি করে, তাদের মধ্যে তমগুণটা বেশি আছে, তমগুণটা বেশি থাকার কারণে তারা কি করে, যে যে কোনো জিনিসের পাওয়ার প্রতি একটা আসক্তি থাকে তাদের মধ্যে তীব্র, তাদের মধ্যে মনের জোর প্রচণ্ড থাকে, তারা যে কোনো ঘটনাকে মানে পূর্বই আভাস করে নিতে পারে যে মানে কি ঘটনা ঘটতে পারে, তাদের মধ্যে সিক্স সেন্স ভীষণ ভালো কাজ করে, ঠিক আছে। এবার এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই দুনিয়াতে এই যুগে কার মধ্যে বাসনা নেই, আর যার মধ্যে বাসনা নেই, উচ্চ আকাঙ্ক্ষা নেই, তার মধ্যে কোনো সাকসেস নেই, ঠিক আছে, কি কোনো গণ খারাপ নয়, প্রত্যেক গণই যে যার জায়গায় ভালো, ঠিক আছে। এই গণ বিবাহিত জীবনে কাজে লাগে, খুব ভালোভাবে কাজে লাগে, মানুষের বৈশিষ্ট্য বিচার করতেও কাজে লাগে, ঠিক আছে। তো তাহলে আমরা এই বুঝে নিলাম যে নরগণ, দেবগণ, রাক্ষসগণ কাকে কি বলে এবং তাদের স্বভাবগত কি আছে, ঠিক আছে। এরপরে আমরা জানব যে কোন নক্ষত্র থেকে কোন গণ ডিসাইড করা হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেই লিস্ট, যে কোন ব্যক্তি কোন গণে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। যাদের যাদের অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু ইত্যাদি নক্ষত্রে জন্ম আছে, ঠিক আছে, যেমন এই যে লিস্টে লেখা আছে কি অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতি, তারপরে কী আছে অনুরাধা, শ্রবণা, রেবতী, এগুলো হচ্ছে কি গণ, দেবগণের মধ্যে পড়বে, অর্থাৎ জন্ম নক্ষত্র যাদের এই তারাতে অবস্থিত তাদের সবার প্রত্যেকের দেবগণই হবে, ঠিক আছে। এরপরে আছে কি নরগণ, নরগণের মধ্যে কি হবে, যাদের তারা ভরণী আছে, রোহিণী আছে, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, পূর্ব ভদ্রপদ, উত্তর ভদ্রপদ, এইগুলো হচ্ছে নরগণের লিস্টের মধ্যে পড়বে, অর্থাৎ যাদেরই জন্ম তারা বা জন্ম নক্ষত্র এই নক্ষত্রগুলোর মধ্যে পড়বে, ঠিক আছে, তাদের হবে নরগণ। আচ্ছা, তারপরে কি আছে, বাকি আছে দেবারিগণ বা রাক্ষসগণ, ঠিক আছে, রাক্ষসগণ শুনতে খারাপ লাগে, দেবারিগণটা ঠিক আছে। তো যার যেটা কমফোর্ট সে সেটা ইউজ করে, দুটোই শাস্ত্রীয় ভাষা, কোনো ব্যাপার নয়। তারপরে কি কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা, শতবিশা ইত্যাদি তারা যারা জন্মগ্রহণ করেন তাদের হচ্ছে রাক্ষসগণ। এরপরে আমরা আলোচনা করব, যদি আপনারা ইন্টারেস্টেড হন যে কোন গণের সাথে, অ্যাকচুয়ালি গণটা দেখা হয়তো বিবাহের সময়, ঠিক আছে, তো কোন গণের সঙ্গে কোন গণের বিবাহ হলে, ঠিক আছে, সেই বিবাহ মোটামুটি ঠিকঠাক থাকে বা বিবাহে সুখ সমৃদ্ধি আসে, ওকে। তো এরপরে আপনারা যদি কমেন্টে লেখেন তাহলে আমি সেটা নিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা ডিটেলসে নিয়ে আসবো, ঠিক আছে, যে দেবগণের সাথে রাক্ষসগণের মানুষের বিয়ে যদি হয় তাহলে তার বিবাহিত জীবন কেমন যাবে, নরগণের সাথে রাক্ষসগণ কেমন যাবে, ঠিক আছে, দেবগণের সঙ্গে হচ্ছে গিয়ে নরগণ কেমন যাবে। সমাজে অনেক রকম মিথ আছে, মিথ মানে হচ্ছে অনেক রকম প্রচলিত কথা আছে, সেই কথাগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তিও দেখতে পাওয়া যাবে, যে অনেকে মনে করেন যে না 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 রাক্ষসগণের সঙ্গে দেবগণ হেভি চলে, হেভি দারুণ ম্যাচিং, ঠিক আছে, অ্যাকচুয়ালি কথা ওরকম হয় না। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এরপরে আবার আমরা নতুন নতুন ভিডিও আপনাদের প্রশ্নের অনুযায়ী আমি নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।